1221 সাল সিন্ধু নদীর পশ্চিম তীরে দাঁড়িয়ে আছেন একজন মানুষ 50,000 সৈন্য নিয়ে। মাত্র কয়েক ঘন্টা আগে তিনি ধ্বংস করে দিয়েছেন খাওয়ারিজম সাম্রাজ্যের শেষ প্রতিরোধ। নদীর ওপারে তখন ছড়িয়ে আছে সেই যুগের পৃথিবীর সবচেয়ে ধনী ভূখণ্ড ভারতবর্ষ, যার অর্থনীতি তখন গোটা বিশ্বের মোট উৎপাদনের প্রায় 1/3। এমন এক সম্পদ যার লোভে শতাব্দীর পর শতাব্দী ধরে ছুটে এসেছেন বিদেশি হানাদাররা। উত্তর পশ্চিমের গিরিপথ দিয়ে বারবার ঢুকেছে সৈন্যদল, লুট করেছে, কখনো কখনো থেকেও গেছে স্থায়ীভাবে। এই মানুষটার নাম শুনলে তখনকার রাজা বাদশারা রাতের ঘুম হারাম করতেন। তার নাম চেঙ্গিস খান। তার সামনে শুধু একটা নদী, তারপরই অবারিত সম্পদ, অরক্ষিত এক সাম্রাজ্য। তার যা করার দরকার ছিল শুধু একটা নদী পার হওয়া, অথচ তিনি ঘোড়ার লাগাম ঘুরিয়ে ফিরে গেলেন উত্তরে। ইতিহাসের সবচেয়ে বড় বিজয়ীদের একজন, নিজের হাতের মুঠোয় থাকা সবচেয়ে বড় পুরস্কারটা প্রত্যাখ্যান করলেন। এমন এক সিদ্ধান্ত যা পরবর্তী 800 বছর ধরে ইতিহাসবিদদের মাথা ঘামিয়ে দিয়েছেন, নানা তত্ত্ব জন্ম দিয়েছেন, আর আজও পুরোপুরি সমাধান হয়নি। প্রশ্ন হলো কেন? এই ভিডিওতে আমরা দুটো গল্প একসাথে জানব। কে ছিলেন এই মানুষ যার নাম শুনলে অর্ধেক পৃথিবী কাঁপত, আর কেন তিনি ইতিহাসের সবচেয়ে ধনী ভূখণ্ডকে জয় করার সুযোগ পেয়েও পেছনে ফেলে গেলেন? উত্তরটা লুকিয়ে আছে এমন এক গল্পে যেখানে জড়িয়ে আছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, একটা পলাতক রাজপুত্র, আর সম্ভবত একটা রহস্যময় স্বপ্ন। তো চলুন শুরু করা যাক। এই উত্তরে যাওয়ার আগে জানা দরকার এই মানুষটা আসলে কে ছিলেন। তার আসল নাম তেমুজিন, জন্ম মঙ্গোলিয়ার এক শীতল রুক্ষ তৃণভূমিতে আনুমানিক 1162 সালের কাছাকাছি। ছোটবেলা থেকে তার জীবন ছিল বিশ্বাসঘাতকতা আর সহিংসতায় ঠাসা। মাত্র 12-13 বছর বয়সে তার বাবাকে বিষ দিয়ে হত্যা করা হয়, পরিবার পরিত্যক্ত হয়, স্ত্রী অপহৃত হন প্রতিদ্বন্দ্বী গোত্রের হাতে। কিশোর বয়সে তিনি নিজের সৎ ভাইকে হত্যা করেছিলেন সম্পদ নিয়ে বিরোধের জেরে। এমন এক ঘটনা যা তার মায়ের কাছ থেকে তীব্র তিরস্কার এনে দিয়েছিল, কিন্তু একই সাথে দেখিয়ে দিয়েছিল ক্ষমতা আর টিকে থাকার জন্য তিনি কতদূর যেতে প্রস্তুত ছিলেন, এমনকি নিজের কৈশোরেই। এইসব অভিজ্ঞতা তাকে গড়ে তোলে এমন এক নেতা হিসাবে যিনি লড়তেন শুধু সম্পদের লোভে না, প্রতিশোধ, ক্ষমতা আর টিকে থাকার তাগিদে। 1206 সালে তিনি মঙ্গোলিয়ার বিক্ষিপ্ত সব গোত্রকে একত্র করে নিজেকে ঘোষণা করলেন চেঙ্গিস খান, অর্থাৎ সর্বজনীন শাসক। ধরুন, একটা গ্রামে বহু বছর ধরে ছোট ছোট পরিবার একে অপরের সাথে ঝগড়া করে আসছে, কেউ কারো কথা শোনে না। হঠাৎ একজন মানুষ এসে সবাইকে একটা মাত্র পতাকা নিচে জড়ো করে ফেলল, আর সেই একত্রিত শক্তি নিয়ে বেরিয়ে পড়ল প্রতিবেশী গ্রামগুলো জয় করতে। এর পরের 2 দশকে চেঙ্গিস খান আর তার উত্তরসূরিরা গড়ে তোলেন ইতিহাসের সবচেয়ে বড় সংলগ্ন স্থলভিত্তিক সাম্রাজ্য, যা এক সময় প্রশান্ত মহাসাগর থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল। মঙ্গল সাম্রাজ্যের আয়তন তার সর্বোচ্চ পর্যায়ে ছিল পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 16%, যা রোমান সাম্রাজ্য বা আলেকজান্ডারের সাম্রাজ্যের চেয়েও বিশাল ছিল। চেঙ্গিস খানের সামরিক প্রতিভার মূল রহস্য ছিল দ্রুত গতির অশ্বারোহী বাহিনী, নিখুঁত গোয়েন্দা নেটওয়ার্ক আর শত্রুপক্ষের মধ্যে বিভেদ তৈরি করার কৌশল। তিনি যুদ্ধে যতটা না বল প্রয়োগ করতেন, তার চেয়ে বেশি জিততেন পরিকল্পনায়। তার বাহিনীর প্রতিটা সেনা গড়ে একসাথে কয়েকটা ঘোড়া নিয়ে চলত, যাতে একটা ঘোড়া ক্লান্ত হলে সঙ্গে সঙ্গে আরেকটায় বদল করে যাত্রা অব্যাহত রাখা যায়। এই একটা কৌশলই তাদের সেই যুগের যে কোনো সেনাবাহিনীর চেয়ে বহুগুণ দ্রুত গতিতে এগোনোর ক্ষমতা দিয়েছিল। একদিনে কখনো কখনো 100 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে পারত মঙ্গল বাহিনী। এছাড়া চেঙ্গিস খানের শাসনাবস্থায় ছিল আরেকটা বিপ্লবী দিক। তিনি মেধা আর যোগ্যতার ভিত্তিতে সেনাপতি নিয়োগ দিতেন, গোত্র বা বংশ পরিচয় দেখতেন না, যা তার সময়ের প্রায় প্রতিটা রাজতন্ত্রের বিপরীতে ছিল এক অভূতপূর্ব ব্যবস্থা। তিনি ধর্মীয় সহনশীলতার নীতিও অনুসরণ করতেন। তার সাম্রাজ্যে বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান
তেংরি বিশ্বাসী সবাই নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা পেতেন, যতক্ষণ না তারা তার শাসনের বিরুদ্ধে যেতেন। কিন্তু ভারতের দোরগোড়ায় পৌঁছানোর পেছনের গল্পটা শুরু হয়েছিল সম্পূর্ণ ভিন্ন এক জায়গা থেকে, একটা বাণিজ্য কাফেলার হত্যাকাণ্ড দিয়ে। চেঙ্গিস খান প্রথমে যুদ্ধ চাননি খাওয়ারিজম সাম্রাজ্যের সাথে, বরং শান্তিপূর্ণ বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি পাঠিয়েছিলেন এক বিশাল বাণিজ্য কাফেলা প্রায় 450 ব্যবসায়ী নিয়ে খাওয়ারিজমের সীমান্ত শহর উত্তরাতে। কিন্তু সেই শহরের গভর্নর সন্দেহবশত বা লোভে পুরো কাফেলাকে গুপ্তচর আখ্যা দিয়ে হত্যা করেন আর তাদের সব পণ্য বাজেয়াপ্ত করেন। চেঙ্গিস খান প্রথমে কূটনৈতিক পথেই ক্ষতিপূরণ চেয়েছিলেন, দূত পাঠিয়েছিলেন শাহ মোহাম্মদ দ্বিতীয়ের কাছে, কিন্তু শাহ সেই দূতকেও হত্যা করেন, এমনকি দূতের সঙ্গীদের দাড়ি পুড়িয়ে অপমান করে ফেরত পাঠান, যা সেই যুগে ছিল সবচেয়ে গুরুতর অপমানের একটি রূপ। খাওয়ারিজম সাম্রাজ্য নিজেও ছিল বিশাল, ধনী আর তুলনামূলক তরুণ। মাত্র কয়েক দশক আগে গড়ে ওঠা এই সাম্রাজ্য বিস্তৃত ছিল আজকের ইরান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তানের বিশাল অংশ জুড়ে। শাহ মোহাম্মদ নিজেকে ভাবতেন প্রায় অজেয়। তার সৈন্যবাহিনীর সংখ্যা ছিল চেঙ্গিস খানের বাহিনীর চেয়ে বহুগুণ বেশি, কিন্তু সেই বিশাল বাহিনী ছিল ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন শহরে বিভক্ত, কোনো কেন্দ্রীয় সমন্বয় ছাড়া। আর ঠিক এই দুর্বলতাটাকেই কাজে লাগিয়েছিলেন চেঙ্গিস খান। একটার পর একটা শহরকে বিচ্ছিন্নভাবে ঘিরে ধরে ধ্বংস করে দিয়েছিলেন। এই যুদ্ধ কৌশল আধুনিক সামরিক ইতিহাসবিদদের কাছেও আজ পাঠ্য বিষয়। কিভাবে একটা তুলনামূলক ছোট কিন্তু সুসংগঠিত দ্রুতগতির বাহিনী একটা বিশাল কিন্তু বিভক্ত সাম্রাজ্যকে টুকরো টুকরো করে গ্রাস করে ফেলতে পারে প্রতিরোধ সংগঠিত হওয়ার আগেই। এই একই কৌশলগত নীতি বারবার প্রয়োগ করেছিলেন চেঙ্গিস খান তার সামরিক জীবন জুড়ে। শত্রুকে কখনো একটা ঐক্যবদ্ধ শক্তি হিসেবে গড়ে উঠতে দিতেন না, বরং দ্রুত আঘাত হেনে বিভ্রান্তি তৈরি করতেন। তারপর সেই বিভ্রান্তির সুযোগে একটার পর একটা লক্ষ্যবস্তু আলাদাভাবে ধ্বংস করতেন। এই দুটো ঘটনা মিলিয়ে চেঙ্গিস খানের কাছে হয়ে দাঁড়ায় এমন এক অপমান যার জবাব না দিলে তার সাম্রাজ্যের মর্যাদায় প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। অর্থাৎ ধরুন একজন ব্যবসায়ী তার প্রতিবেশী গ্রামে মালামাল পাঠালেন বিক্রির জন্য, আর সেই গ্রামের প্রধান পুরো মালামাল লুট করে ব্যবসায়ীদের লোকদের মেরে ফেললেন। প্রতিবাদ জানাতে যে দূত পাঠানো হলো তাকেও মেরে ফেলা হলো। এরপর সেই ব্যবসায়ী যদি প্রতিশোধ নিতে বেরিয়ে পড়েন, পুরো গ্রাম ঘুরিয়ে দেন, সেটাকে নিছক লোভ বলা যায় না। মজার বিষয় হলো ওতরার হত্যাকাণ্ডের আগে চেঙ্গিস খান নিজে একবার খাওয়ারিজমের শাহকে চিঠি লিখে সরাসরি বলেছিলেন তিনি তাকে নিজের সমান মর্যাদার এক শাসক হিসেবে দেখেন, আর যুদ্ধ নয়, বাণিজ্যই তার আসল লক্ষ্য। এই প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়া আর তারপর কাফেলা হত্যা, দুটো মিলিয়ে চেঙ্গিস খানের চোখে এটা হয়ে দাঁড়ায় দ্বিগুণ অপমান। প্রথমে শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান, তারপর সরাসরি রক্তপাত। 1219 থেকে 1221 সালের মধ্যে চেঙ্গিস খান একের পর এক ধ্বংস করেন বুখারা, সমরকন্দ, নিশাপুর, উত্তর গেঞ্জের মতো খাওয়ারিজমের বিশাল সব শহর। অনেক জায়গায় প্রতিশোধের আগুন পুরো শহর জ্বালিয়ে দেওয়া হয়। বুখারা দখলের সময় চেঙ্গিস খান নিজে শহরের প্রধান মসজিদে প্রবেশ করে স্থানীয় অভিজাতদের ঘোষণা দিয়েছিলেন তিনি ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো এক শাস্তি যা তাদের পাপের ফল। এমন এক ঘোষণা যা সেই যুগের ধর্মীয় রাজনৈতিক প্রেক্ষাপটে ছিল গভীরভাবে প্রতীকী। নিজেকে নিছক একজন হানাদার না, বরং ঐশ্বরিক ন্যায় বিচারের হাতিয়ার হিসেবে উপস্থাপন করার একটা সচেতন কৌশল। এই যুদ্ধে প্রাণহানির সংখ্যা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক আছে। কিছু সমসাময়িক লেখক দাবি করে লিখেছেন লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে, যদিও আধুনিক ইতিহাসবিদরা মনে করেন সেই সংখ্যা যথেষ্ট অতিরঞ্জিত। তবে ধ্বংসযজ্ঞের ভয়াবহতা নিয়ে সন্দেহ নেই কারো মনে। শাহ মোহাম্মদ পালিয়ে যান পশ্চিমে, শেষমেশ মারা যান কাস্পিয়ান সাগরের এক নির্জন দ্বীপে, রাজ্যহীন সহায়হীন অবস্থায়। একদা যে সম্রাট নিজেকে ভাবতেন বিশ্বজয়ী, তিনি জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন গায়ে জড়ানো ছেঁড়া কাপড়, নিজের রাজকীয় পোশাক বিক্রি করে খাবার কেনার মতো অবস্থায়। এক করুণ প্রায় অবিশ্বাস্য পতন, যা সেই যুগের মানুষের কাছেও মনে হয়েছিল ভাগ্যের নিষ্ঠুরতম পরিহাস।
এই পতনের গল্পটা সমসাময়িক ইতিহাস লেখকদের কাছে হয়ে উঠেছিল ক্ষমতার অস্থায়িত্বের এক প্রতীকী দৃষ্টান্ত। আর তার ছেলে জালাল আদ-দিন মিংবুর্ন তখন খাওয়ারিজামের অবশিষ্ট সেনাদের নিয়ে পিছুড়তে থাকেন আফগানিস্তানের দিকে। মাসের পর মাস মঙ্গল বাহিনীর তাড়া খেয়ে কয়েকবার তিনি পাল্টা আক্রমণেও সাফল্য পান। একবার সাময়িকভাবে মঙ্গল অগ্রবাহিনীকেও বিভ্রান্ত করে দেন, এমনকি পারওয়ানের যুদ্ধে একটা উল্লেখযোগ্য বিজয় অর্জন করেন, যা মঙ্গল সেনাবাহিনীর অপরাজয়তার মিথ প্রথমবারের মতো ভেঙে দিয়েছিল। এই বিজয় শুনে ক্ষুব্ধ চেঙ্গিস খান নিজেই এবার সসৈন্যে তাড়া করেন জালাল আদ-দিনকে, কিন্তু শেষ পর্যন্ত সিন্ধু নদীর তীরে ধরা পড়ে যান। জালাল আদ-দিন যুদ্ধক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিল এক প্রতিরক্ষামূলক অবস্থান, দুই দিকে উঁচু পাহাড়, তৃতীয় দিকে বিশাল নদী। তিনি প্রার্থনা করেছিলেন উদ্ধারের জন্য, কিন্তু কোনো অলৌকিক সাহায্য আসেনি। মঙ্গল বাহিনীর সামনে তার সেনাদল কার্যত ভেসে যায়। শেষ পর্যন্ত হেরে গিয়ে জালাল আদ-দিন নিজে ঘোড়া নিয়ে ঝাঁপ দেন খরস্রোত সিন্ধু নদীতে। সাঁতরে পার হয়ে যান বিপরীত তীরে ভারতের মাটিতে। চেঙ্গিস খান দাঁড়িয়ে দেখেন এই মরিয়া পলায়ন, কিন্তু তাকে তাড়া করে নদী পার হননি। এই মুহূর্তটার একটা বর্ণনা পাওয়া যায় সমসাময়িক ইতিহাস লেখকদের রচনায়। জালাল আদ-দিন যখন ঘোড়া নিয়ে খরস্রোতা নদীতে ঝাঁপ দেন, তখনও তার হাতে ধরা ছিল যুদ্ধের পতাকা। আর তীরে দাঁড়িয়ে চেঙ্গিস খান নাকি নিজের সেনাপতিদের দিকে ফিরে বলেছিলেন, একজন বাবার এমন সাহসী পুত্র থাকা উচিত। এই উক্তিটার ঐতিহাসিক সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও এটা দেখায় কিভাবে জালাল আদ-দিনের সেই মরিয়া সাহসী পলায়ন কিংবদন্তির মর্যাদা পেয়ে গিয়েছিল তখনই। যুদ্ধক্ষেত্রে যা ঘটেছিল তারও একটা বিস্তারিত বিবরণ ইতিহাসে টিকে আছে। জালাল আদ-দিন প্রথমে মরিয়া হয়ে পাল্টা আক্রমণ চালান। প্রায় সফল হয়ে যাচ্ছিলেন মঙ্গল বাম পাশের সামরিক ভেঙে দিতে, কিন্তু চেঙ্গিস খান নিজে হাজার হাজার সৈন্যের একটা রিজার্ভ বাহিনী নিয়ে সেই ফাঁক পূরণ করে দেন। আর ধীরে ধীরে জালাল আদ-দিনের বাহিনীকে নদীর দিকে ঠেলে দেন, যতক্ষণ না পুরো বাহিনী কার্যত নদীর কিনারায় আটকে পড়ে যায়, পালায়নের আর কোনো পথ না রাখে। জালাল আদ-দিন আশ্রয় চেয়েছিলেন দিল্লির সুলতান ইলতুৎমিশের কাছে, কারণ দুজনেই ছিলেন তুর্কি বংশোদ্ভূত। একই জাতিগত পরিচয়ের সূত্র ধরে তিনি আশা করেছিলেন সহানুভূতি পাবেন। কিন্তু ইলতুৎমিশ চেঙ্গিস খানকে চটানোর বিপদ বুঝে স্পষ্ট প্রত্যাখ্যান করেন সেই আশ্রয়ের অনুরোধ আর কঠোর নিরপেক্ষতা বজায় রাখেন। এই একটা সিদ্ধান্তই সম্ভবত ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। ধরুন, আপনার প্রতিবেশীর সাথে ঝগড়া করে এক ভয়ঙ্কর শত্রু তৈরি হয়েছে এমন একজনের, যে শত্রু এখন আপনার দরজায় এসে আশ্রয় চাইছে। আপনি যদি তাকে আশ্রয় দেন, তাহলে সেই ভয়ঙ্কর শত্রুর রোষ আপনার উপরেও নেমে আসবে। ইলতুৎমিশ ঠিক এই হিসেবটাই করেছিলেন। সহানুভূতির চেয়ে রাষ্ট্রের নিরাপত্তা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। ইলতুৎমিশ নিজেও ছিলেন এক আকর্ষণীয় চরিত্র। একসময় তিনি নিজেই ছিলেন কৃতদাস। ধাপে ধাপে সামরিক দক্ষতা আর কূটনৈতিক বুদ্ধিমত্তার জোরে উঠে আসেন দিল্লির মসনদে। আর তখন সবেমাত্র নিজের শাসন সংহত করেছেন। তার কাছে একটা নতুন যুদ্ধ, বিশেষ করে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সেনাপতির বিরুদ্ধে ছিল অস্তিত্বের প্রশ্ন। এই একটা সিদ্ধান্তের মধ্য দিয়ে ইলতুৎমিশ প্রমাণ করেছিলেন তার রাজনৈতিক দূরদর্শিতা, যা পরবর্তীতে দিল্লি সালতানাতকে টিকিয়ে রাখতে সাহায্য করেছিল আরও কয়েক দশক। জালাল আদ-দিন শেষ পর্যন্ত ভারতেই কয়েক বছর কাটান, স্থানীয় কিছু শাসকের সাথে সংঘর্ষে জড়ান। তারপর এক সময় ফিরে যান পারস্যের দিকে, যেখানে 1231 সালে কুর্দি এক আতাতের হাতে নিহত হন। এক করুণ পরিণতি এক সাম্রাজ্যের শেষ উত্তরাধিকারের জন্য। এত সব ঘটনার পরও প্রশ্নটা থেকেই যায়, চেঙ্গিস খান কেন নদী পার হলেন না? ইতিহাসবিদরা শত শত বছর ধরে এই রহস্যের সমাধান খুঁজেছেন। মনে হতেই পারে বিশ্বের সবচেয়ে ধনী ভূখণ্ড হাতের নাগালে পেয়েও সেটা ছেড়ে দেওয়াটা নিছক অযৌক্তিক এক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে এত দ্রুত এটাকে খামখেয়ালি বলে দেওয়ার আগে বোঝা দরকার, চেঙ্গিস খানের প্রতিটা যুদ্ধের পেছনে ছিল সুনির্দিষ্ট একটা কারণ: অপমান, বিশ্বাসঘাতকতা বা প্রতিশোধ। ভারতের ক্ষেত্রে সেই কারণটাই অনুপস্থিত ছিল। দিল্লির সুলতান জালাল আদ-দিনকে আশ্রয় না দিয়ে চেঙ্গিস খানকে কোনো উস্কানি দেননি, আক্রমণের কোনো
অজুহাত তৈরি হয়নি। এই বিষয়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ চেঙ্গিস খানের গোটা সামরিক জীবন দর্শনটাই ছিল প্রতিক্রিয়াশীল। তিনি নিজে থেকে কোনো নতুন ভূখণ্ডের প্রতি লোভে আক্রান্ত হয়ে আক্রমণ চালাননি কখনো, বরং প্রতিটা বড় যুদ্ধের পেছনে ছিল একটা সুনির্দিষ্ট উস্কানি বা প্রতিশোধের কারণ, যেটা ভারতের ক্ষেত্রে অনুপস্থিত ছিল। ঠিক একই সময়ে চেঙ্গিস খানের নিজের পেছনের দিকেও একটা বড় সমস্যা অপেক্ষা করেছিল। খাওয়ারিজাম অভিযানে যাওয়ার সময় তার অধীনস্থ পশ্চিম শিয়া সাম্রাজ্যের সম্রাট সেনা পাঠাতে অস্বীকার করেছিলেন, যেটাকে চেঙ্গিস খান দেখেছিলেন সরাসরি বিশ্বাসঘাতকতা হিসেবে। খাওয়ারিজাম বিজয়ের পর তাই তিনি সেনাবাহিনী নিয়ে ফিরে যান চীনের দিকে পশ্চিম শিয়া সাম্রাজ্য পুনর্দখলের লক্ষ্যে, যেটা সম্পূর্ণ হয় 1227 সালে। এই বিশ্বাসঘাতকতার প্রতিক্রিয়ায় চেঙ্গিস খানের চরিত্রের একটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। তিনি কখনো বিশ্বাসঘাতকতা বা অবাধ্যতা ক্ষমা করতেন না। তার জন্য প্রয়োজনে অর্ধেক পৃথিবী পাড়ি দিয়ে হলেও ফিরে আসতেন প্রতিশোধ নিতে, ঠিক যেভাবে তিনি ইতিমধ্যে অর্ধেক পৃথিবী পাড়ি দিয়ে এসেছিলেন খাওয়ারিজমের বিরুদ্ধে। এই একই যুক্তি খাটে ভারতের ক্ষেত্রেও। যেহেতু ভারতের কেউ তাকে অপমান করেনি, বিশ্বাসঘাতকতা করেনি, তাই সেখানে তার প্রতিশোধের কোনো তালিকাই ছিল না। আর তার সামরিক দর্শনে বিনা কারণে যুদ্ধ শুরু করার কোনো জায়গা ছিল না। এর পাশাপাশি একটা কম যাচাইযোগ্য কিন্তু ব্যাপকভাবে প্রচলিত গল্পও আছে। কথিত আছে চেঙ্গিস খান স্বপ্ন দেখেছিলেন এক রহস্যময় প্রাণী তার পথ আটকে সতর্ক করতে ভারতে না ঢুকতে বলেছিলেন। যেহেতু তিনি তেঙ্গরি ধর্মবিশ্বাস আর অলৌকিক ইঙ্গিতে গভীরভাবে বিশ্বাসী ছিলেন, কিছু ইতিহাসবিদ মনে করেন এই স্বপ্নকেও তিনি এক ঐশ্বরিক বার্তা হিসেবে নিয়েছিলেন। যদিও এই একটা তত্ত্ব একা তার সিদ্ধান্তের পুরো ব্যাখ্যা দিতে পারে না। আরেকটা তত্ত্ব বলে জলবায়ু একটা ভূমিকা রেখেছিল। মঙ্গল সেনাবাহিনী আর তাদের ঘোড়া অভ্যস্ত ছিল শীতল শুষ্ক তৃণভূমির পরিবেশে। ভারতের প্রচণ্ড গরম আর আর্দ্র জলবায়ু তাদের জন্য ছিল সম্পূর্ণ অপরিচিত, প্রায় শত্রুর মতোই বৈরী। এছাড়া জালাল আদ-দিন নিজে যখন সম্পূর্ণ পরাজিত, সহায় সম্বলহীন, রাজ্যহীন হয়ে যান, তখন চেঙ্গিস খানের চোখে তিনি আর কোনো হুমকি ছিলেন না। একজন নিঃস্ব পলাতক রাজপুত্রকে তাড়া করে আরেকটা নতুন যুদ্ধ শুরু করার কোনো প্রয়োজনীয়তা তিনি খুঁজে পাননি। এই সবগুলো কারণ একসাথে মিলিয়ে দেখলে বোঝা যায় চেঙ্গিস খানের সিদ্ধান্তটা ছিল বহু স্তরীয় এক হিসাব নিকাশের ফল। কোনো একটা মাত্র কারণে সরল ফলাফল না, এখানে আরও একটা বাস্তবতা যোগ করা দরকার। চেঙ্গিস খান তখন প্রায় 60-এর কোঠায় বহু বছরের অবিরাম যুদ্ধ অভিযানে ক্লান্ত, আর তার সেনাবাহিনীও দীর্ঘ পথ পাড়ি দিয়ে একের পর এক শহর দখল করে ক্লান্ত হয়ে পড়েছিল। ঘরে ফেরার তাগিদও নিশ্চয়ই তাদের মনে কাজ করেছিল বছরের পর বছর অভিযানের পর। একটা নতুন অপরিচিত ভূখণ্ডে অপরিচিত জলবায়ুতে নতুন এক দীর্ঘ অভিযান শুরু করার আগে সেনাবাহিনীর সক্ষমতা আর প্রস্তুতিও ছিল বিবেচনার একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিছু ইতিহাসবিদ আরও যোগ করেন ভারতের ভৌগোলিক গঠনও একটা বাধা ছিল। ঘন জঙ্গল, জনসংখ্যা, নদী আর অপরিচিত ভূখণ্ডের মঙ্গল অশ্বরোহী বাহিনীর চিরাচরিত কৌশল, যা মূলত খোলা তৃণভূমিতে কার্যকর, সেটা হয়তো ততটা কার্যকর হতো না। যুদ্ধ বিশারদরা বলেন একটা সেনাবাহিনী যত দূরে গিয়ে যুদ্ধ করে তার সরবরাহ লাইন তত দীর্ঘ আর দুর্বল হয়ে পড়ে। চেঙ্গিস খান ইতিমধ্যে মঙ্গোলিয়া থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ছিলেন। আরও গভীরে ঢোকাটা কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠত। তার কূটনৈতিক সামরিক জীবনের একটা ধারাবাহিক প্যাটার্ন এখানেও কাজ করেছিল। তিনি কখনোই একসাথে একাধিক বড় ফ্রন্টে যুদ্ধ চালানোর ঝুঁকি নিতেন না, বরং একটা সমস্যার সম্পূর্ণভাবে সমাধান করে তারপর পরবর্তী লক্ষ্যে অগ্রসর হতেন। আর সেই মুহূর্তে পশ্চিম শিয়ার বিদ্রোহ ছিল তার কাছে সমাধানের অপেক্ষায় থাকা সবচেয়ে জরুরি সমস্যা, ভারত জয়ের চেয়েও বেশি অগ্রাধিকার প্রাপ্ত। এই ঘটনা নিয়ে ছড়িয়ে থাকা কিছু জনপ্রিয় ধারণা এবার যাচাই করা যাক। চেঙ্গিস খান ভারতের শক্তিশালী সেনাবাহিনী বা যুদ্ধ হাতির ভয়ে পিছু হটছিলেন, এটা দাবি করা ছিল। বাস্তবতা ঠিক উল্টো। সেই সময় দিল্লি সালতানাত ছিল রাজনৈতিকভাবে অস্থিতিশীল। সুলতান ইলতুৎমিশের তেমন বড় কোনো সামরিক অভিজ্ঞতাও ছিল না। চেঙ্গিস খানের একটা মাত্র নির্দেশেই ভারতের দরজা খুলে যেতে পারত। অর্থাৎ ভয় না, বরং সুনির্দিষ্ট প্ররোচনার অভাবেই ছিল আসল কারণ।
এই মিথটার একটা মজার উৎস আছে। পরবর্তী শতাব্দীগুলোতে ভারতীয় লোককথায় প্রায় বলা হতো বিদেশি হানাদাররা ভারতের যুদ্ধ হাতির সামনে ভয় পেয়ে পালিয়ে যেত। একটা জাতীয় গর্বের আখ্যান হিসেবে এই গল্প বহুবার পুনরাবৃত্তি হয়েছে, যদিও ঐতিহাসিক নথিতে এর তেমন সমর্থন পাওয়া যায় না চেঙ্গিস খানের ক্ষেত্রে, কারণ তিনি ভারতীয় সেনাবাহিনীর মুখোমুখি হননি কখনো। এই ধরনের লোককথা সাধারণত জন্ম নেয় যুদ্ধের অনেক পরে, যখন প্রকৃত ঘটনার জটিল রাজনৈতিক কূটনৈতিক কারণগুলো ভুলে গিয়ে মানুষ সরল নাটকীয় এক ব্যাখ্যা খুঁজতে চায়। একজন মহাবিজেতাও ভয় পেয়েছিলেন এই গল্পটা শোনায় গর্বের, বাস্তব ইতিহাসের জটিলতার চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। দাবি 2, শুধুমাত্র ধর্মীয় স্বপ্ন বা অলৌকিক উপলব্ধি তাকে ফিরিয়ে দিয়েছিলেন, এটাই একমাত্র কারণ। বাস্তবে অধিকাংশ ইতিহাসবিদ এটাকে দেখেন একাধিক পরিপূরক কারণের একটা অংশ হিসেবে, একমাত্র নির্ধারক কারণ হিসেবে না। পশ্চিমা শিয়ার বিশ্বাসঘাতকতা, উস্কানির অভাব, জালাল আদ-দিনের সামরিক শক্তি কার্যত নিঃশেষ হয়ে যাওয়া, এই সব কিছু একসাথে মিলেই সিদ্ধান্তটা তৈরি হয়েছিল। এছাড়াও আরও একটি দাবি ছিল, চেঙ্গিস খান ভারতের মাটিতে কখনোই পা রাখেননি, মঙ্গলরা কখনো ভারত আক্রমণ করেননি, এটাও সম্পূর্ণ সঠিক না। চেঙ্গিস খান নিজে সিন্ধু নদী পার না হলেও তার উত্তরসূরিরা পূর্ববর্তী শতাব্দীতে একাধিকবার উত্তর ভারতে হানা দেয়। চতুর্থ শতাব্দীতে দিল্লির সালতানাতকে বহুবার মোকাবেলা করতে হয়েছিল মঙ্গল হামলার সাথে, আর সেই লড়াইয়ে দিল্লির সুলতানরা একাধিকবার সফলভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এছাড়াও দাবি 4, চেঙ্গিস খান নিজেই ভারত জয়ের চেষ্টা করেছিলেন কিন্তু হেরে গিয়েছিলেন, এটাও ভুল। তিনি কখনো ভারত আক্রমণের চেষ্টাই করেননি, নদী পার হওয়ার প্রশ্নই আসেনি, কারণ সিদ্ধান্তটা ছিল সম্পূর্ণ স্বেচ্ছাকৃত পশ্চাৎসরণ, কোনো সামরিক পরাজয়ের ফল না। এছাড়াও আরও একটি দাবি আছে, সেই সময় ভারতে ঐক্যবদ্ধ শক্তিশালী প্রতিরোধ ছিল, যা মঙ্গলদের ঠেকিয়ে দিতে পারত। বাস্তবে ভারত তখন খণ্ড বিখণ্ড একাধিক ছোট ছোট রাজ্যে বিভক্ত। দিল্লি সালতানাত নিজেই সমগোত্র প্রতিষ্ঠিত হচ্ছিল আর অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত ছিল। কোনো সংগঠিত প্রতিরোধের প্রশ্নই ছিল না, বরং উল্টো চেঙ্গিস খান আক্রমণ করলে ভারতীয় উপমহাদেশ হয়তো প্রতিরোধ ছাড়াই তার সামনে খুলে যেত। এছাড়াও আরও একটি দাবি, চেঙ্গিস খানের এই সিদ্ধান্তটা ছিল শুধুই ব্যক্তিগত খেয়াল, কোনো তার সেনাপতিদের পরামর্শ বা মতামতের ভূমিকা ছিল না। বাস্তবে মঙ্গল সামরিক কাঠামোয় বড় কৌশলগত সিদ্ধান্তের আগে প্রায় কুর্লতাই নামের এক সামরিক পরিষদে আলোচনা হতো, যেখানে শীর্ষ সেনাপতিরা মতামত দিতেন, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত চেঙ্গিস খানের হাতেই থাকত। তার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় অভিজ্ঞ সেনাপতিদের বাস্তবসম্মত মূল্যায়ন ও গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেই যে কোনো সিদ্ধান্তের ফলাফল আসত। চেঙ্গিস খানের এই একটা সিদ্ধান্ত ভারতীয় উপমহাদেশের ইতিহাসকে পুরোপুরি বদলে দিয়েছিল বলা যায়। যদি তিনি 1221 সালে সিন্ধু নদী পার হতেন, তাহলে দিল্লি সালতানাত হয়তো সেই মুহূর্তে ধ্বংস হয়ে যেত, ঠিক যেভাবে বুখারা সময়কন্দ ধ্বংস হয়েছিল। তার বদলে দিল্লি সালতানাত টিকে থাকে, ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে আর পরবর্তী শতাব্দীগুলোতে ভারতীয় উপমহাদেশে নিজস্ব রাজনৈতিক ও সাংস্কৃতিক কাঠামো গড়ে তোলে। এর প্রায় 300 বছর পর চেঙ্গিস খানেরই এক বংশধর বাবর ভিন্ন এক পথে ভিন্ন এক প্রজন্মে এসে ভারতে প্রতিষ্ঠা করেন মুঘল সাম্রাজ্য, যা ইতিহাসের এক অদ্ভুত পরিহাস। কারণ যেখানে পূর্বপুরুষ নদী পার হননি, সেখানে বংশধর শেষ পর্যন্ত সেই একই ভূখণ্ডে জয় করে ফেলেন। শুধু সময়টা ছিল ভিন্ন, পদ্ধতিটা ছিল ভিন্ন। বাবর নিজে তার আত্মজীবনী বাবরনামায় গর্ব করে লিখেছিলেন তার বংশ পরিচয়ের কথা। একদিকে চেঙ্গিস খানের রক্ত, আরেকদিকে তৈমুর লংয়ের বংশধারা। দুই মহান বিজেতার উত্তরাধিকার একসাথে বহন করে তিনি প্রতিষ্ঠা করেন এমন এক সাম্রাজ্য যা প্রায় 300 বছর ধরে শাসন করেছে ভারতীয় উপমহাদেশের বিশাল একটা অংশ। এই দীর্ঘ ঐতিহাসিক সুতোটা টেনে ধরলে বোঝা যায় চেঙ্গিস খানের সেই একটা সিদ্ধান্ত ভারতের ভবিষ্যৎকে হয়তো পিছিয়ে দিয়েছিল কয়েক শতাব্দী, কিন্তু চিরতরে ঠেকিয়ে রাখতে পারেনি। মঙ্গল সাম্রাজ্য নিজে অবশ্য চেঙ্গিস খানের মৃত্যুর পর একাধিক ভাগে ভেঙে যায়। চীনে ইউয়ান রাজবংশ, পারস্যে ইলখানাত, মধ্য এশিয়ায় চাগতাই খানাত, রাশিয়ার দিকে গোল্ডেন হোল্ড। এই ভাঙনের পরও প্রতিটা শাখাই নিজের নিজের অঞ্চলে দাপট দেখিয়ে গেছে শতাব্দীর পর শতাব্দী। আর চাগতাই খানাতের সেই শাখা থেকেই
একসময় জন্ম নেয় তৈমুর লং, যার বংশধর বাবরের হাত ধরে শেষমেশ মঙ্গলের রক্ত পৌঁছে যায় ভারতের সিংহাসনে। বাবর নিজে তার আত্মজীবনী বাবর নামায় গর্ব করে লিখেছিলেন তার বংশ পরিচয়ের কথা। একদিকে চেঙ্গিস খানের রক্ত, আরেকদিকে তৈমুর লংয়ের বংশধারা। দুই মহান বিজেতার উত্তরগিরি একসাথে বহন করে তিনি প্রতিষ্ঠা করেন এক সাম্রাজ্য যা প্রায় ৩০০ বছর ধরে শাসন করেছিল ভারতীয় উপমহাদেশের বিশাল একটা অংশ। মুঘল শব্দটাই আসলে মঙ্গল শব্দের ফরাসি উচ্চারণ থেকে এসেছে, যা নিজেই প্রমাণ করে কতটা গভীরভাবে এই সাম্রাজ্যের পরিচয় জড়িয়েছিল সেই প্রাচীন মঙ্গল ঐতিহ্যের সাথে। যদিও বাবরের আগমনের পদ্ধতিটা ছিল চেঙ্গিস খানের ধ্বংসাত্মক অভিযানের চেয়ে অনেক ভিন্ন, অনেক বেশি পরিকল্পিত, অনেক বেশি প্রশাসনিক। স্থায়ী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে করা মুঘল সাম্রাজ্য শেষ পর্যন্ত পরিণত হয়েছিল স্থাপত্য, শিল্পকলা আর সাংস্কৃতিক এক স্বর্ণযুগে। তাজমহলের মতো স্থাপনা থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশের প্রশাসনিক কাঠামো পর্যন্ত, যার প্রভাব আজও স্পষ্ট। এমন এক উত্তরাধিকার যা চেঙ্গিস খানের ধ্বংসাত্মক যুদ্ধ থেকে সম্পূর্ণ ভিন্ন এক পথে গড়ে উঠেছিল। তাহলে ফিরে আসা যাক শুরুর প্রশ্নে। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিজয়ী কেন হাতের মুঠোয় থাকা সবচেয়ে বড় পুরস্কারটা প্রত্যাখ্যান করেছিলেন? সত্যিটা হলো চেঙ্গিস খান কোনো লোভী, বিচার বুদ্ধিহীন বিজেতা ছিলেন না, বরং তিনি ছিলেন এক অত্যন্ত হিসেবি কৌশলবিদ, যিনি প্রতিটা যুদ্ধকে দেখতেন সুনির্দিষ্ট লক্ষ্য আর যুক্তির নিরিখে। তার কাছে সম্পদ একা কখনোই যথেষ্ট কারণ ছিল না, প্রয়োজন ছিল একটা উদ্দেশ্য, প্রতিশোধ, বিশ্বাসঘাতকতার জবাব, সরাসরি হুমকি। ভারতের সেই উদ্দেশ্যটাই অনুপস্থিত ছিল। তার পেছনে অপেক্ষা করেছিল আরেকটা অসমাপ্ত হিসেব নিকাশ। প্রশ্ন থেকেই যাচ্ছে, যদি সেদিন সেই বিশ্বাসঘাতক পশ্চিম শিয়া সাম্রাজ্য না থাকতো, যদি সেই রহস্যময় স্বপ্নটা না দেখতেন, তাহলে কি ইতিহাস অন্যরকম হতো? হয়তো ৩০০ বছর আগে ভারতের মাটিতে নেমে আসতো মঙ্গল ঝড়, আর আজকের উপমহাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক মানচিত্রটা হতো সম্পূর্ণ ভিন্ন। হয়তো মুঘল সাম্রাজ্যই কখনো গড়ে উঠত না, হয়তো সম্পূর্ণ ভিন্ন কোনো রাজবংশ শাসন করত এই উপমহাদেশ। হয়তো ভাষা, সংস্কৃতি, স্থাপত্যের ইতিহাস লেখা হতো অন্যভাবে। এক নদীর তীরে দাঁড়িয়ে নেওয়া একটা মাত্র সিদ্ধান্ত ইতিহাসের চাকা কতটা অন্যভাবে ঘুরে দিতে পারত, সেটা আজও শুধু এক অনুমান হয়ে রয়ে গেছে। চেঙ্গিস খান নিজে অবশ্য এই প্রশ্নের উত্তর জানার সুযোগ পাননি। ভারত থেকে ফিরে যাওয়ার পর তিনি আরও ৬ বছর বেঁচে ছিলেন, পশ্চিম শিয়া পূর্ণ দখল করেছিলেন, আর ১২২৭ সালে রহস্যজনক পরিস্থিতিতে মারা যান। তার মৃত্যুর প্রকৃত কারণ আজও ইতিহাসের অমীমাংসিত এক ধাঁধা হয়ে আছে। কেউ বলেন যুদ্ধ আহত হয়ে, কেউ বলেন ঘোড়া থেকে পড়ে গিয়ে, কেউ আবার বলেন কোনো অসুখে। তার সাম্রাজ্য তারপরেও টিকে ছিল আরও কয়েক প্রজন্ম, আর সেই সাম্রাজ্যের এক দূরবর্তী শাখা শেষ পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেই একই ভূখণ্ডে, যেটা তিনি নিজে জয় করতে অস্বীকার করেছিলেন এক নদীর তীরে দাঁড়িয়ে। ইতিহাসের এই ধরনের মুহূর্তগুলো, যেখানে একজন মানুষের একটা মাত্র সিদ্ধান্ত কোটি কোটি মানুষের ভবিষ্যৎ ঠিক করে দেয়, সবসময় আমাদের সেটা মনে করিয়ে দেয় বিশাল বিশাল সাম্রাজ্য আর মহাদেশ কাঁপানো যুদ্ধের পেছনেও শেষ পর্যন্ত থাকে একজন মানুষের ব্যক্তিগত হিসাব নিকাশ, তার নিজের ক্লান্তি, তার নিজের অগ্রাধিকার, তার নিজের বিশ্বাস। চেঙ্গিস খান বিশ্বজয়ী হতে পারতেন, কিন্তু সেদিন সিন্ধু নদীর তীরে দাঁড়িয়ে তিনি বেছে নিয়েছিলেন যুক্তি, অগ্রাধিকার আর হয়তো কিছুটা ভাগ্যের ইশারা। আর সেই একটা সিদ্ধান্তই আজ ইতিহাসের অন্যতম বড়, যদিও হয়ে টিকে আছে। প্রতিটা প্রজন্মের ইতিহাসবিদরা নতুন করে এই প্রশ্নে ফিরে আসেন, নতুন নথি খুঁজে বের করেন, নতুন তত্ত্ব প্রস্তাব করেন, কারণ এই একটা মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসের সবচেয়ে বড় ঘটনাগুলো কখনো কখনো নির্ধারিত হয় এমন সব কারণে যা কোনো যুদ্ধক্ষেত্রের মানচিত্রে দেখা যায় না। একজন ক্লান্ত সেনাপতির ব্যক্তিগত হিসাব, একটা দূরের সাম্রাজ্যের বিশ্বাসঘাতকতা, আর হয়তো একটা রাতের স্বপ্ন।